নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। রাজনীতি কি সরল রেখায় চলে? একেবারেই নয়। রাজনীতির নানা গলি, নানা কানাগলি। কখন রাজনীতি যে কোন গলিতে ঢুকে পড়বে এবং কাকে কে কোথায় গলে লাগ যা বলে গলায় লাগিয়ে নেবে, আপনি বুঝতেও পারবে না। একটা কথা আছে, রাজনীতিতে যেমন পার্মানেন্ট শত্রু নেই, রাজনীতিতে তেমন পার্মানেন্ট বন্ধুও নেই। আমি কেন ওই গৌরচন্দ্রিকাটা করছি, তাই তো? ঈদের দিন আমরা কি দেখলাম? আমাদের অন্যতম বাংলার রাজনীতিতে অন্যতম চমকই বলতে পারেন, সেটা হচ্ছে মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে হাজির হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক এবং ফিরহাদের মধুর সম্পর্কের কথা আমরা সকলেই জানি। সেই অভিষেক এবার শটান গিয়ে হাজির ঈদের দিন রাত্রে ফিরহাদ হাকিমের বাড়িতে। এর থেকে রাজ্য রাজনীতিতে নানা এই অভিষেকের যাওয়ার পর থেকে নানা আর কি গল্প ঘুরে বেড়াচ্ছে। কেন গেলেন অভিষেক? এই যাওয়ার পেছনে কারণ কি? দুজনে কি আবার হাত মিলিয়ে নিলেন 2026-এর ভোটের আগে? চলুন আমরা বরং আজকে এটাই বিশ্লেষণ করি যে এই মিটিং থেকে ঠিক কি কি হতে পারে বা কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, অভিষেক আর ফিরহাদের সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিন থেকেই। প্রথমে তো শোনা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়র পদে অন্যতম ক্যান্ডিডেট ছিলেন বাবুল সুপ্রিয়। সেটাই তখন বাবুল যখন বিজেপি থেকে জয়েন করেছিলেন তৃণমূল কংগ্রেসে, উনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, ভালো ফেস, ভাবমূর্তি উজ্জ্বল। সেই বাবুলকে অন্যতম ভাবা হয়েছিল আর কি। অভিষেক শিবিরের ইচ্ছা ছিল যে বাবুল যাতে কলকাতার মেয়র হন, কিন্তু সেটা হয়নি। শোভন চট্টোপাধ্যায় চলে যাওয়ার পর বা ছেড়ে দেওয়ার পর ফিরহাদ হাকিম সে পদে বসেন। এরপর যেটা নিয়ে টানাপোড়েন শুরু হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেটা হচ্ছে এক ব্যক্তি এক পদ। ফিরহাদ একই সঙ্গে নগর উন্নয়ন মন্ত্রী, আবার একই সঙ্গে মেয়র, দুটোই খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই অভিষেক দলের অন্দরে প্রশ্ন তুলেছিলেন যে এক ব্যক্তি এক পদ। লক্ষ্য কে ছিল সেটা কিন্তু পরিষ্কার, কিন্তু তারপরেও ফিরহাদ হাকিমের পদ কিন্তু যায়নি। এবং তারপরেও আরেকটাও পরবর্তীকালে উঠেছিল, যখন এক ব্যক্তি এক পদের পর যে পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী পদে একজনের এত বছর থেকে যাওয়াকে ঠিক অন্যান্য জায়গায় যেখানে মন্ত্রিসভার রিশাফেল হচ্ছে সেখানে কি একজনের এত পদ থেকে যাওয়া ঠিক? সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। তো তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফিরহাদ হাকিমের পাশেও থেকেছেন। এবার জল কিন্তু ক্রমে গড়াতেই থাকে, জল একটা জায়গায় আটকে থাকেনি। কারণ ফিরহাদ হাকিম সবসময় বলে এসেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। উনি বক্তৃতা শেষের সময় যেমন তৃণমূলের অনেক সিনিয়র নেতারা বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, উনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে ওনার আর কি ভাষণ শেষ করেন না, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেই করেন। এরপর ভাবা হয়েছিল যে বসিরহাট কেন্দ্র থেকে হয়তো ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী ক্যান্ডিডেট হবেন। প্রিয়দর্শিনী ওখানে গিয়ে কাজকর্ম শুরু করেছিলেন। এটা মোটামুটি দলের মধ্যে মোটামুটি তৃণমূলের মধ্যে চর্চাই ছিল। এবার হয়তো নুসরাতকে যখন ক্যান্ডিডেট করা হলো না, প্রিয়দর্শিনী ক্যান্ডিডেট হবেন। কিন্তু শেষ মুহূর্তে আমরা দেখলাম প্রিয়দর্শিনী ক্যান্ডিডেট হলেন না ওখানে। শেষটা এরপরে সম্পর্ক কিন্তু আরো জটিল আকার ধারণ করলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে সরাসরি ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হলো। অভিযোগটা খুব গুরুতর। অভিযোগটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ফিরহাদ হাকিমের যিনি ওএসডি আছেন তিনি বাজার থেকে টাকা তুলেছেন এবং সেখানে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে
পুলিশে সেটা থানায় অভিযোগ দায়ের করা হলো। এরপর কিন্তু তৃণমূলের অন্দরে জল অনেক দূর গড়ায়। শোনা যায় ববি হাকিম প্রকাশ্যে যেটা বলেছিলেন যে আমি জানি না, আমাকে জানানো উচিত ছিল, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলা হলে ববি হাকিমকে কেন জানাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ঠিকই করেছিল, পুলিশকে জানিয়েছিল। ববি নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন এবং দলকে একটা চরম হুমকিও দিয়েছিলেন যে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয় তিনিও ওই বুঝে নেবেন কোর্ট আনকোর্ট, এরকম বিষয়। আমরা কি দেখলাম, এরপর কিন্তু ওই কেস পুলিশ আর নড়লই না। অন্য সময় হেস্টিংস থানা যতটা নানা বিষয়ে কোনো অন্য কারোর নামে অভিযোগ হলে যতটা সক্রিয় হয়, এই কেসে কিন্তু একেবারেই নিষ্ক্রিয় থেকে গেল এবং পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে আর কোনো কথা বলেননি। এবার তৃণমূলের রাজনীতি যদি তারপরে দেখেন, আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক আছেন ঠিকই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই নিজের দিকে নিয়ে নিতে লাগলেন। অর্থাৎ তিনি দলের অন্দরে বলতে লাগলেন তিনি প্রশাসন এবং সংগঠনের শেষ কথা, আর কোনো তৃণমূলে আর কোনো কোটারি নেই। উনি একবার নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন যে সংগঠনে উনি শেষ কথা বলবেন। আর উল্টো দিকে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু গুটিয়ে উনি নিজেকে ওনার সংসদীয় কেন্দ্রেই আবদ্ধ রাখলেন। বেশ কিছুদিন ধরেই এই পর্ব চলেছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে গুটিয়ে রেখেছেন, এমনকি দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কোনো রোল সেই অর্থে ছিল না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও একটা কমিটি করে দিয়েছেন এবং সেই কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিয়েই সংসদে কি তুলতে হবে না তুলতে হবে, কোঅর্ডিনেশন কিভাবে করতে হবে, সেই কমিটি সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব একটা রোল ছিল না, অভিষেক নিজেকে একেবারে গুটিয়ে ফেলেছিলেন। কিন্তু ওই যে বললাম, রাজনীতির নানা গতি, রাজনীতি তার গতিতে এগিয়ে যায়। যখন সবাই ভাবছে এলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অস্তগামী সূর্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ক্রমাগত কোণঠাসা হতে 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 কেউ তো এরকমও বলতে শুরু করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেবেন, দল ছেড়ে দেবেন। তাই নেতাজি ইন্ডোর সভা থেকে অভিষেক কিন্তু নিজে বললেন যে আমি দল ছাড়বো না, আমি বেঈমান নই। তারপর কিন্তু আবার তৃণমূলের চাকাটা ঘুরতে শুরু করে দিয়েছে। তৃণমূলের চাকাটা ঘুরতে শুরু করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আবার বলা যেতে পারে আস্তে 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 সংগঠনের রাজ ধরছেন। আমরা কি এরপরে যেটা দেখলাম যে সুব্রত বক্সী দলের বৈঠকে যেটা সেখানে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমারও নেতা, এবং তারপর যে ফ্যান তার পাতায় পাতায় আগামীকে মানতে হবে বলে বিজ্ঞাপন দিতে শুরু করে দিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিলেতে গেলেন তখন দেখলাম সাউথ কলকাতা জুড়ে অধিনায়ক বলে আবার পোস্টার করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ব্যাক করছেন। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে অনেকটাই আর কি নিজেকে আবদ্ধ রেখেছিলেন বা গুটিয়ে রেখেছিলেন, সে সময় আমরা দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই পাশে হচ্ছে ববি হাকিম আর অরূপ বিশ্বাস। তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবসময় থাকতো। ফলে দেখুন, রাজনীতিতে তো সবাই সবসময় সবকিছু বলে দেয় না। নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে, নেতারা কার সাথে কিভাবে ব্যবহার করছেন দেখে অনেক কিছু বুঝে নিতে হয়। ফলে দলের আন্ডারেই সবাই বুঝে গিয়েছিলেন। এবার এখন আপনারা দেখুন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার সংগঠনে নিজের প্রভাব বিস্তার করছেন, আবার আইপ্যাক স্বমহিমায় চলে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আইপ্যাকের সঙ্গে ভালো ব্যবহার করতে। সে আইপ্যাককে নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের সঙ্গে ভালো ব্যবহার করতে। উল্টো দিকে আবার জিনিসটা রাজনীতির এটা কিন্তু ঘুরেছে, কারণ ববি হাকিম ওই ধর্মান্তকরণের মন্তব্য, ওই তার আমি দেখি 51% উর্দু স্পিকিং মুসলমানের মন্তব্য, এটা করাতে এই সময় দাঁড়িয়ে ববি হাকিমকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন ববি হাকিমকে সতর্ক করা হয়েছে। এবং তারপর আপনারা লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সংখ্যালঘুদের অনুষ্ঠানে ববি হাকিমকে খুব একটা সঙ্গে নিয়ে যাচ্ছেন না। এই যেমন ঈদের দিন রেড রোডে যে নামাজ পাঠের অনুষ্ঠান হয়েছে সেখানেও কিন্তু ববি অনুপস্থিত ছিল। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের সবাই কিন্তু ববিকে নিয়ে যাননি, কারণ ববিকে নিয়ে গেলেই
আবার যদি ওই হিন্দু ভোট কনসলিডেট করে এবং সেখানে ববি কি বলবে তার উপর মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পারছেন না, তাই বিধানসভায় উনি বলেছিলেন যে যারা যারা এই হিন্দু বিরোধিতা করেছে বা ওই ধর্মান্তকরণের কথা বলেছে তাদের উনি সতর্ক করে দিয়েছেন। এরপরে কিন্তু ববি হাকিম বললাম অনেকটাই বলা যেতে পারে রাশ টেনে ধরা হয়েছে। আবার হিটকোর প্রধানের পদ থেকে হিটকোর তিনি চেয়ারম্যান ছিলেন, ববি হাকিমকে কিন্তু সেই পদ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিয়েছিলেন। আবার তাহলে আমরা কি দেখলাম যে রাজনীতির যদি নাগরদোলা দেখেন সেই নাগরদোলায় কিন্তু ববি হাকিম নিচের দিকে নামছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু উপরের দিকে উঠছে। এবং খুব মজার ঈদের যে অনুষ্ঠান সেখানে যদি আপনারা লক্ষ্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কি বললেন মুসলিমদের, যে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি, অভিষেক আছে, আমাদের সরকার আছে। কিন্তু কোনো মুসলিম নেতার কিন্তু উনি নাম নিলেন না। এই যে আজকে মুসলিমরা মাথা তুলে দাঁড়াতে চাইছে বা মমতার উপর চাপ সৃষ্টি করতে চাইছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এটা আগামী দিনে তার প্রধান অস্বস্তি বা আশঙ্কার জায়গা হবে। কারণ যত এই মুসলিম লিডাররা মাথা তুলে দাঁড়াবেন, তারা বেশি আসনের দাবি করবেন, তারা যদি বলেন আমাদের 80টা বা 100টা বিধানসভার আসন চাই, যেখানে মুসলিম অধ্যুষিত সেখানে মুসলিম ক্যান্ডিডেট করতে হবে, তাহলে কিন্তু বিজেপির পক্ষে 16 আনার উপর 18 আনা লাভ। সেখানে হিন্দু ভোট কনসলিডেট করতে অনেক সুবিধা হবে। এইবার এই রাজনৈতিক আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রথমবার আমার যতদূর মনে হয় ববি হাকিমের বাড়িতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর উনি ঈদের দিন গেলেন এবং সেখানে কিছুক্ষণ ছিলেন, তার এবং অনেকটাই সেখানে বলা যেতে পারে সৌজন্য। এখনো পর্যন্ত এর থেকে আপনি পলিটিক্যালি কোনো হ্যাঁ বা না কোনো নির্যাস বার করতে যাওয়া আমার মনে হয় না, অনেক তাড়াহুড়ো করা হয়ে যাবে। কারণ এখন বল কিন্তু দ্রুত গড়াচ্ছে। সেখানে ববি হাকিম আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রসায়ন, রাজনীতি তো পাটিগণিত নয়, রাজনীতি হচ্ছে কেমিস্ট্রি। এই রসায়ন আগামী দিকে কোন দিকে চায়, সেখানে ধরুন এই কদিন পর জেলা আর কি সাংগঠনিক পরিবর্তন হবে, সেখানে দেখা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামগুলোই কি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সাইন করে ছাড়েন, না অন্যান্য নেতারা সিনিয়র নেতাদের পরামর্শ নিয়েও হয়। এবার আগামী দিন ববি হাকিম তাদের আর কি সংখ্যালঘুদের নানা ইস্যু দিয়ে কতটা সুর চড়ায় সেটাও কিন্তু দেখার, কারণ এদের চাপ দেওয়ার অন্যতম বড় জায়গা। আর ফিরহাদ আগামী দিন কিভাবে রিলেশন বজায় রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কারণ উনি কিন্তু এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বললেই ভালো, অভিষেক তো অনেক ছোট, আগামী দিন নিশ্চয়ই করবে, অর্থাৎ ওনাকে একটা ধাপ নামিয়ে দেন। তাহলে আমাদের দেখতে হবে আগামী দিন, ওই যে বললাম সবাই তো সব কথা মুখে বলে না, কে কারোর সঙ্গে কি ব্যবহার করলো এবং এই সমীকরণটা কিভাবে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দুইজনকে মেলাচ্ছেন বা পরবর্তী প্রোগ্রামে কি আছে, চলুন আমরা লক্ষ্য রাখি। আপাতত এর থেকে এক কথায় কোনো রাজনৈতিক রেখা টানতে যাবেন না। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।